আচ্ছা, আমরা এখন আছি ChatGPT-র মধ্যে। আপনারা আমার ল্যাপটপ দেখছেন, যেটা হলো OpenAI এর একটা প্রজেক্ট এবং এই ChatGPT বা এই AI প্রোগ্রামটা অলরেডি পুরা দুনিয়াকে টেক ওভার করে ফেলতেছে। সবাই এই AI প্রোগ্রাম নিয়ে কথা বলতেছে, এটার পাওয়ার নিয়ে কথা বলতেছে। GPT is a type of artificial intelligence model built by OpenAI. Write me an essay on X and then write an essay on X. Maybe you've heard of it. If you haven't, আমরাও এটা একটু টেস্ট করব এখন এবং তারপরে আমরা চিন্তা করব কিভাবে আমরা ChatGPT ব্যবহার করে বা OpenAI ব্যবহার করে আয় রোজগার করতে পারি। বাট ফার্স্টে আমরা চলেন দেখি যে ChatGPT আসলেই কতটা পাওয়ারফুল। আমরা ওকে কিছু একটা করতে বলি, আমরা বলি যে রাইট মি আ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ। Beneath the mango trees, the land of Bengal breathes, river flow, fields green, Bangladesh, a land serene, from Cox's Bazar to Rangamati. Anyway, আমরা বুঝতে পারতেছি যে ও খুব সুন্দর একটা কবিতা লিখতেছে এবং লিখতে দিলেও হয়তো আরো কন্টিনিউ করে লিখতে থাকতো। বাট আপনি অবাক করা ব্যাপার এইটা, এই কবিতাটা কিন্তু দুনিয়ার আর কোথাও নাই। এই এআই আমার সামনে এই প্রম্পটটা নিয়ে 2 সেকেন্ডের মধ্যে একটা কবিতা আমাকে লিখে দিচ্ছে, যেই কবিতাটা সুন্দর, যে কবিতার মধ্যে আসলেই বাংলাদেশের কালচারের কথাবার্তা আছে। এমন না যে এই এআইটা জাস্ট জানে যে বাংলাদেশ একটা দেশ এবং তারপর হাবি জাবি মিলায় একটা কবিতা আমাকে ধরায় দিচ্ছে, এরকম না। কবিতাটা যথেষ্ট গুছায় লেখা এবং এই কবিতাটা নিয়ে যদি আমি 100 জনকে দেখাই, 90 জনের বেশি আসলে বুঝতে পারবেন না যে এটা একটা এআই লেখছে, একটা মানুষ লেখে নাই। যে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর এবং সুন্দর, এটা আমাদের পক্ষে ইমাজিন করা কঠিন। ChatGPT-র সবচেয়ে বড় যে বেনিফিট সেটা হলো এটা একটা কনভারসেশনাল এআই। কনভারসেশনাল এআই এবং নন কনভারসেশনাল এআই, এই দুইটার মধ্যে পার্থক্য হলো কনভারসেশনাল এআই এর সাথে আপনি কথা বলতে পারবেন, বা এক্ষেত্রে তো আপনি কথা বলতে পারতেছেন, আপনি চ্যাট করতে পারবেন, যেটা নন কনভারসেশনাল এআই এর সাথে করা সম্ভব ছিল না। চ্যাট করতে পারার সুবিধাটা কি? এখন আমি এটাকে বলতে পারি, ওর মনে আছে যে ও আমাকে কবিতাটা অলরেডি লিখে দিছে। এখন আমি যদি ওকে বলি দ্য পোয়েম ইজ গুড বাট রাইট ইট টু মি এগেইন ইন শেক্সপিয়ার্স স্টাইল, কথার কথা। এটা যদি আমি বলি, ও এই কবিতাটা আমাকে আবার লিখে দিবে। দেখেন, কিন্তু এবারও শুরু করছে ওহ বাংলাদেশ, দ্য ভার্ডেন্ট ফিল্ডস অ্যান্ড হিলস, একদম শেক্সপিয়ারিয়ান একটা স্টাইলে কিন্তু আমাকে সেম কবিতাটা আবার লিখে দিচ্ছে। তার মানেটা কি? তার মানে হলো ও ফার্স্টে একটা জিনিস লিখছে, এরপর ও যখন আমার কাছ থেকে একটা প্রম্পট পাইছে, ও বুঝতে পারছে যে আগের যে জিনিসটা ও লিখছিল ওইটার মধ্যে আমি কি কি চেঞ্জ চাচ্ছি এবং ওইটার উপর ভিত্তি করে ও আবার আমাকে কিন্তু একটা চেঞ্জড রেজাল্ট ডেলিভার করতে পারতেছে, যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এইটা যে শুধু লেখালেখি করতে পারে তা না। আমি যদি ওকে এখন বলি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে দিতে, ও 2 সেকেন্ডের মধ্যে আমাকে লিখে দিতে পারবে। যে আর্টিকেলটা হবে ইউনিক, যে আর্টিকেলটা দুনিয়ার আর কোথাও নেই, যে আর্টিকেলটা হবে যথেষ্ট ইনফরমেটিভ। বাট তাই না, ও কিন্তু কোডও লিখতে পারে। আমি যদি এখন ChatGPT কে বলি ফর এক্সাম্পল যে রাইট মি আ পাইথন কোড ফর আ বেসিক মর্টগেজ ক্যালকুলেটর, ও এখনো লিখতেছে, অলরেডি কোড লিখে ফেলছে এবং এখন বোঝাচ্ছে আমাকে যে কোডের ভিতরে আসলে কি কি আছে। আপনি জিনিসটা কি পরিমাণ ভয়ঙ্কর একটু চিন্তা করেন। এক সময় এই পাইথন কোডের জন্য আমাদের কোডার হায়ার করতে হইতো, এখন আমি ChatGPT কে বলতেছি এবং সোজা বাংলায় সোজা ইংলিশে বলতেছি যে আমার এই জিনিসের জন্য কোড লাগবে, আমাকে পুরো কোড লিখে দিচ্ছে। এটা জাস্ট আমি কপি করবো, এখানে ক্লিক করে এবং তারপর আমি আমার ওয়েবসাইটে বসাইলেই কিন্তু আমার একটা মর্টগেজ ক্যালকুলেটর হয়ে গেল। এভাবে মানুষজন অলরেডি অ্যাপ বানানো শুরু করছে, ওয়েবসাইট বানাচ্ছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাচ্ছে, আমি দেখছি বিভিন্ন ইউনিক SaaS সলিউশন বানানো শুরু করছে, সব জাস্ট চ্যাট করে করে, যেটা আমরা 3 মাস আগেও ভাবতে পারিনি। এবং 3 মাসের মধ্যে ChatGPT পুরো দুনিয়ার ল্যান্ডস্কেপ, ইন্টারনেটের ল্যান্ডস্কেপ চেঞ্জ করে ফেলছে, যার কারণে অনেকে ভাবতেছে গুগলের মতো কোম্পানি পর্যন্ত বন্ধ হয়ে যাবে, কারণ ChatGPT বা এই AI এর যে প্রসারণ, এইটা সবকিছুকে একদম ঢেউয়ের মতো উড়ায় নিয়ে চলে যাচ্ছে। ব্যাপারটা বেশ সিরিয়াস এবং ব্যাপারটা বেশ ভয়ের এবং ব্যাপারটা অনেক ল্যান্ডস্কেপ চেঞ্জিং। এবং যখনই কোনো ল্যান্ডস্কেপ চেঞ্জিং সিচুয়েশন আসে আমাদের সামনে, যখনই এমন কোনো ঘটনা ঘটে যেটা পুরো দুনিয়ার বা পুরো টেকনোলজিক্যাল একটা বড় শিফট নিয়ে আসে, ওটা অনেক রিস্ক নিয়ে আসে, ওটা অনেক জব লস নিয়ে আসে, একই সাথে ওটা অনেক অপরচুনিটিও নিয়ে আসে। যে অপরচুনিটিগুলো আপনি যদি আর্লি অ্যাডভান্টেজ নিতে পারেন বা আপনি যদি আর্লি মুভার হন, তাহলে আপনি অনেক গেইন করতে পারবেন, যেটা 1 বছর পরে বা 6 মাস পরে যে হয়তো আর সেই পরিমাণে সম্ভব হবে না। ফেসবুক এবং ইনস্টাগ্রামের 2 বছর লাগছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছাইতে, পিন্টারেস্টের লাগছে 5 মাস। এরপরে যখন অ্যাংরি বার্ড আসলো তখন একটু ব্যাপারটা সহজ হয়েছে এবং অ্যাংরি বার্ড 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছাইতে লাগছিল 34 দিন। আপনারা অবাক হবেন শুনলে, ChatGPT-র এটা লাগছে 5 দিন। ChatGPT যত তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছাইছে এবং তারপরে যত তাড়াতাড়ি ওটা থেকে 5 মিলিয়নে গেছে এবং 10 মিলিয়নে গেছে, ইতিহাসে এখন পর্যন্ত এমন কোনো কিছু ছিল না যেটা এত দ্রুত হারে সাবস্ক্রাইবার বা ইউজার পেয়েছে। একদম ইন্টারনেটের শুরুর ইতিহাস থেকে শুরু করে আজকে পর্যন্ত এরকম কিচ্ছু ছিল না যেটা ChatGPT করতে পারছে। এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করবো ChatGPT ব্যাপারটা কি, ChatGPT শুরু হইলো কেমনে, বানাইছেই বা কারা, এবং এটার মধ্যে রিস্ক কি কি, এবং এইটার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অপরচুনিটি কি কি আসতে পারে, যেগুলোর অ্যাডভান্টেজ আমরা নিতে পারবো। চলুন শুরু করা যাক, যাওয়া যাক।
2015 সালের ঘটনা। স্যাম নামে এক ছেলে এবং আমাদের সবার পরিচিত ইলন মাস্ক, এই দুইজন একটা কোম্পানি শুরু করে, যে কোম্পানিটার নাম দেওয়া হয় ওপেন এআই। ওপেন এআই এই কথাটা থেকে আপনারা বুঝতে পারতেছেন, ওপেন কথাটার মানে হলো খোলা, আর এআই মানে তো আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো ওপেন এআই এর উদ্দেশ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রযুক্তিটা, এটাকে কত তাড়াতাড়ি অগ্রসর করানো যায়, কত তাড়াতাড়ি সামনে নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে ওপেন এআই বিভিন্ন ধরনের রিসার্চ করা শুরু করে। ঠিক 3 বছর পরে 2018 সালে ইলন মাস্ক ওটা ছেড়ে দেয়, ওপেন এআই ছেড়ে দেয়, এবং ও বলে যে ও ওপেন এআই ছেড়ে দিচ্ছে কারণ ওর এখন ফোকাস করতে হবে স্পেস এক্স, যেটা আকাশে রকেট পাঠায়, এবং টেসলা, যেটা গাড়ি বানায়, আপনারা সবাই জানেন। এই দুইটার উপর ফোকাস করার জন্য ওপেন এআই ছেড়ে দেয়। বাট তারপরে ও স্ট্র্যাটেজিক ইনভেস্টর এবং অ্যাডভাইজার এবং মেন্টর হিসেবে কিন্তু কোম্পানির সাথে থেকে গেছে। বাট কোম্পানির অ্যাক্টিভ কোনো পার্টিসিপেশন বা অ্যাক্টিভ কোনো কাজকর্মের মধ্যে ইলন মাস্ক এখন আর নাই। ইলন মাস্ক চলে যাওয়ার ঠিক 2 বছরের মধ্যে ওপেন এআই কিছু ভয়ঙ্কর কাজকর্ম আমাদের দেখানো শুরু করে। প্রথম যে জিনিসটা ওপেন এআই নিয়ে আসে, যেটা মোটামুটি সবাইকে শক করে ফেলে, সেটা হইল DALL-E, DALL-E, যেটা ওরা গত বছরের দিকে রিলিজ করে, এবং এটা নিয়ে MKBHD থেকে শুরু করে অনেকেই ভিডিও বানিয়েছে। আপনারা জানেন যে এটা একটা ইমেজ টেকনোলজি, যেখানে আপনি DALL-E প্রযুক্তিটাকে যদি কোনো ইমেজের কথা বলেন, ধরেন আপনি বললেন যে আই ওয়ান্ট আ ফটো অফ খালিদ ফারহান ওয়ারিং আ হ্যাট ইন আ বিচ। DALL-E, যদিও ওর কাছে আমি কখনো হ্যাট পরে বিচে যাই নাই বা আমি কখনো হ্যাট পরি নাই, বাট DALL-E ওরকম একটা ইমেজ বানায় আপনাকে দিতে পারবে, এবং তারপরে আপনি ওটাকে বলতে পারবেন যে না, আমার এই ফটো ভাল লাগে নাই, ড্র ইট লাইক লিওনার্দো দা ভিঞ্চি, বা এরকম কোনো একটা কিছু আপনি প্রম্পট দিতে পারবেন, এবং তারপরে ওই প্রম্পটের উপর ভিত্তি করে ওই ইমেজটাকে আবার এডিট করে আবার আপনার সামনে দিতে পারবে। ফ্যাসিনেটিং একটা জিনিস, এবং এইটা মোটামুটিভাবে পুরো দুনিয়াকে একদম মানে পুরো দুনিয়া আউলায় যায়। স্পেশালি ডিজাইন সমাজ যেটা আছে, ডিজাইন বা আর্ট বা এই দুনিয়াটা, যেটা এই দুনিয়াটা পুরো ভোটকে যায় যে আসলে কি হচ্ছে। এআই এর আমরা কিছুই অনেকদিন দেখিনি। এআই বলতে আমরা বুঝতাম ছোটখাটো রোবট, ছোটখাটো অটোমেশন আসবে, এরকম জিনিসপত্র হবে, বাট হঠাৎ করে আমরা দেখলাম যে একদম আমাদের খুব ক্লোজ একটা ফিল্ডে এআই এর ইম্প্যাক্ট চলে আসলে, এবং এই এআই DALL-E, এটা পরে ওরা এপিআই লঞ্চ করে এবং তারপরে মানুষ ইউজ করা শুরু করে, এবং এই DALL-E ব্যবহার করে কিন্তু এখন অলরেডি অনেকগুলো কোম্পানি আছে, যে কোম্পানিগুলো আগে মানুষ ব্যবহার করতো। এরকম অনেক কোম্পানি আমি পার্সোনালি চিনি, যে কোম্পানিগুলো আগে থাম্বনেল ডিজাইনার ছিল, লোগো ডিজাইনার ছিল, বিভিন্ন ধরনের মিনিমাল গ্রাফিক ডিজাইনার ছিল, হাবিজাবি অনেক সেক্টরের মানুষ ছিল, যেগুলো সব এখন এই এআই এবং অটোমেশন দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এটা 1 বছর আগের কথা। DALL-E এর সফলতার পরে সবাই ভাবতেছিল যে এইবার ওপেন এআই কি নিয়ে আসবে, এর পরের প্রজেক্টটা কি হবে, এবং তারপরে নভেম্বরের একদম শেষের দিকে 2022 সালে ওরা লঞ্চ করে ChatGPT। ChatGPT নামটা থেকে আপনারা বুঝতে পারতেছেন, এবং ভিডিও শুরুতে আমি তো ডেমনস্ট্রেশন দেখাইলাম যে ChatGPT আসলে কিভাবে কাজ করে। এটা একটা কনভারসেশনাল এআই, যেটাকে আপনি কথা বলে বলে বিভিন্ন জিনিস করতে বলতে পারবেন, এবং এই মুহূর্তে এটা শুধু লিখিত কথার উত্তর দেয় এবং বিভিন্ন ধরনের কোড দেয়। বাট খুব শীঘ্রই আমরা বুঝতে পারতেছি, যেহেতু DALL-E টাইপ প্রজেক্টও ওপেন এআইয়েরই প্রজেক্ট এবং ChatGPT ওপেন এআইয়েরও প্রজেক্ট, সো কিছুদিন পরে আমরা ChatGPTর মাধ্যমে লিখে বিভিন্ন জিনিস বলতে পারবো, এবং ChatGPT উত্তরে আমাদের ছবি দিতে পারবে, লেখা তো দিতেই পারে অলরেডি, কোড তো অলরেডি দিতেই পারে, গান লিখতে পারে, কবিতা লিখতে পারে, বই লিখতে পারে, আর্টিকেল লিখতে পারে, ব্লগ পোস্ট লিখতে পারে। ChatGPT এমন কিছু নাই যেটা এখন মোটামুটি পারে না, যেইটা মার্কেটিং সমাজ তো বটেই, ডিজিটাল দুনিয়ায় কাজকর্ম করে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আগ্রহী বা স্টার্ট আপ কালচারে আগ্রহী বা বিজনেস দুনিয়ায় আগ্রহী, এরকম সবাইকে একদম শেকেন আপ করে ফেলছে যে এটা কি হইল। এই কারণে ChatGPT পাগলের মতো প্রসার ঘটাচ্ছে। প্রত্যেক দিন মিলিয়ন মিলিয়ন নতুন ইউজার আসতেছে, এবং কেউ ঠিক বুঝে উঠতে পারতেছে না যে এর মানে কি এসইও শেষ, এর মানে কি কন্টেন্টের দুনিয়া শেষ, এর মানে কি গ্রাফিক ডিজাইনরা শেষ, এর মানে কি কোডাররা শেষ, আসলে পুরো ব্যাপারটা হচ্ছে কি। টাইমস পত্রিকা ChatGPT নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করছে গত ডিসেম্বরের শেষের দিকে, আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, যেখানে ওরা বলেছে যে এই প্রথম একটা এআই সলিউশন পাওয়া গেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু কথা হচ্ছে অনেক দিন ধরে, 15 বছর বা 20 বছর ধরে কথা হচ্ছে, বাট এই 15-20 বছরের মধ্যে এই প্রথম একটা সলিউশন পাওয়া গেছে যেটা আসলেই মানুষকে প্রপারলি রিপ্লেস করতে পারে, যেটা আগে কখনো কোনো কিছু পারে নাই। 2টা প্রশ্ন একদম অবভিয়াস, সবার মাথার মধ্যে আছে এবং আমাদের মাথার মধ্যেও আছে। প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো এআই কি অনেক মানুষের চাকরি খেয়ে দিবে নাকি, অনেক মানুষের চাকরি চলে যাবে নাকি? উত্তর হলো হ্যাঁ, চলে যাবে। আপনি যদি আপনার ফিল্ডে মিডিওকার কেউ হন, যে আসলে খুব ভালো না আবার ওকে টাইপ, খুব খারাপও না, খুব খারাপ হলে তো আপনার চাকরি এমনিও চলে যেত, যখন আরো ভালো মানুষ এসে আপনার সাথে কম্পিটিশনের, ন্যাচারাল কম্পিটিশনের কারণে আপনি আস্তে আস্তে পড়ে যেতেন। বাট আপনি মনে করেন খুব ভালো না, আপনি এভারেজ টাইপ একটা মানুষ। এভারেজ টাইপ যারা আছে তাদের প্রতি আঘাত এআই এর পক্ষ থেকে একদম প্রথমে আসবে, এবং আমরা এটা অলরেডি হতে দেখছি। ছোট থেকে শুরু করে বড় কোম্পানি সবাই মিড লেভেল বা লোয়ার মিড লেভেলে এআই দিয়ে বা অটোমেশন দিয়ে রিপ্লেসমেন্ট আগে থেকেই চলতেছিল। এখন আমরা দেখতে পাচ্ছি DALL-E বা ওপেন এআই টাইপ প্রযুক্তি আসার পরে এটা স্পিড হয়ে যাচ্ছে, মানে অনেক তাড়াতাড়ি হচ্ছে আরো, যেটা আগে হইতো
কিন্তু না, যেটা একটা ভয়ঙ্কর ব্যাপার, বাট এটা একটা সত্যি ব্যাপার এবং আনফর্চুনেট হলেও সত্য। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের মতো দেশ যেগুলো বাংলাদেশ টাইপ দেশ বা ইন্ডিয়া টাইপ দেশ বলেন বা শ্রীলঙ্কা, এই টাইপ দেশ, যেসব দেশে ফ্রিল্যান্সাররা যখন কাজকর্ম করে তাদের অধিকাংশই, সবাই না, তাদের অধিকাংশই লো টায়ার কাজকর্ম করে, এমন কাজকর্ম করে যেসব কাজকর্মের জন্য খুব বেশি ব্রেইন পাওয়ার বা খুব বেশি ইন্টেলিজেন্সের প্রয়োজন হয় না। যেমন ধরেন ডেটা এন্ট্রি করছে বা লিড জেনারেশন করছে বা এভারেজ টাইপ লোগো বানাচ্ছে বা এভারেজ টাইপ ডিজাইন টেমপ্লেট বানাচ্ছে বা বেসিক ওয়েবসাইট বানাচ্ছে, যেগুলোর জন্য খুব অ্যাডভান্স লেভেলের ব্রেইন ক্যাপাসিটি বা স্কিল প্রয়োজন হয় না। এরকম ফ্রিল্যান্সারের সংখ্যা আমাদের আশপাশে অনেক বেশি এবং এরকম লেবার পুলের সংখ্যা আমাদের ইকোনমিতে অনেক বেশি। আনফর্চুনেটলি এই সব কিছুই এআই এর আঘাতে প্রথম পড়বে। এটা প্রেডিকশন না, এটা অলরেডি হচ্ছে এবং যতই দিন যাবে ততই এটারও বেশি হবে। বলা হচ্ছে আগামী 10 বছরের মধ্যে এআই এভারেজ সাইজ ইন্টেলিজেন্সের হাফ খেয়ে ফেলবে। তার মানে হলো এভারেজ সাইজ ইন্টেলিজেন্সের যদি আপনার কোম্পানিতে এখন 50 জন চাকরি করে, 10 বছরের মধ্যে তার ওই কোম্পানিতে এমপ্লয়ি সাইজ হয়ে যাবে 25, বাকি 25 এআই এবং অটোমেশন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এবং এই জিনিস যে ভয়ঙ্কর, এটা শুধু যে আমাদের মতো দেশ রিয়েলাইজ করছে না তা না, ইন্টারন্যাশনালি এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। আমি জানি নেদারল্যান্ডসে কথাবার্তা বলা হচ্ছে যে এআই ব্যান করে দেওয়া হবে নাকি, কারণ এআই যখন কোনো একটা জিনিস আপনাকে দেয়, সো আমরা যদি আবার চ্যাট জিপিটির এক্সাম্পলটায় ফেরত যাই, চ্যাট জিপিটি আমাকে ইউনিক কবিতা লিখে দিচ্ছে, বাট ওই কবিতার ইন্সপিরেশনটা কিন্তু ওর আসছে আসল শেক্সপিয়ার থেকে বা আসল কিছু একটা থেকে, আসল কোনো একটা কবির থেকে। বা ধরেন আমরা যখন ডালি ব্যবহার করি, ও আমাকে ইউনিক ছবি দেয়, বাট ওই ছবির ইন্সপিরেশন তো রিয়েল আর্টিস্টদের কাজ থেকে দেখে দেখেই শিখছে, তাই না? মডেল ট্রেন যখন করা হয়, রিয়েল ওয়ার্ক দিয়ে মডেল ট্রেন করানো হয়। 2020 সাল পর্যন্ত যত কন্টেন্ট পাবলিশ হয়েছে ইন্টারনেটে সবকিছু দিয়ে ওপেন এআই, চ্যাট জিপিটি এবং ডাল কে ট্রেন করছে। সো 2020 পর্যন্ত দুনিয়া, আপনি চিন্তা করেন কত কোটি 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 লক্ষ কোটি জিনিস পাবলিশ হয়েছে যেগুলো দিয়ে এটাকে ট্রেন করা হয়েছে। সো এই ট্রেন করার জন্য ইউজ করা হয়েছে আসল মানুষের কাজ, বাট এখন এআই এত পাওয়ারফুল হয়ে গেছে যে ওর এখন আর আসল মানুষ দরকার নাই। তো একটা কনফ্লিক্ট চলে আসে যে আমার জিনিস দিয়েই তুমি ট্রেন্ড হইলা, বাট এখন তুমি এমন জিনিস করতেছো যাতে তোমার আর আমাকে দরকার নেই। এটা এথিক্যালি কি ঠিক নাকি ঠিক না, এটা নিয়ে নেদারল্যান্ড সহ কয়েক জায়গায় কথাবার্তা হচ্ছে এবং অনেক জায়গায় এআই কে ব্যান করা হবে নাকি এটা নিয়েও কথাবার্তা হচ্ছে। গার্ডিয়ানে একটা রিসেন্ট আর্টিকেল আসছে, একদম গত সপ্তাহের একটা আর্টিকেল, যেখানে অস্ট্রেলিয়ায় অনেক ইউনিভার্সিটি এখন হাতে কাগজ কলমে পরীক্ষা নেওয়ায় ফেরত গেছে। তার কারণ অস্ট্রেলিয়ান সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তাদেরকে যখন কোনো টাস্ক দেওয়া হচ্ছিল, তাদেরকে যখন এসে দেওয়া হচ্ছিল বা কোনো একটা আর্টিকেল লিখতে দেওয়া হচ্ছিল বা কোনো একটা রিসার্চ পেপার লিখতে দেওয়া হচ্ছিল, ওরা চ্যাট জিপিটিতে যাচ্ছিল, যে বলতেছিল রাইট মি আ রিসার্চ পেপার অ্যাবাউট দিস। এবং মানুষ বোঝার আগে চ্যাট জিপিটি কিন্তু রিসার্চ পেপার পাবলিশও করছে কয়েকজন, যেটা বিজ্ঞানীরা পর্যন্ত বুঝতে পারে নাই বা রিসার্চাররাও পর্যন্ত বুঝতে পারেনি যে এটা আসলে মানুষ লেখেন, এটা এআই লেখছে। But is Elon Musk's latest weapon a threat to education or an asset? For that question, there's no easy answer. Trying to come up with a way to combat AI plagiarism before school and university returns to the classroom. For many teachers, that means paying attention. এই প্রবলেমটা রিয়েল প্রবলেম এবং এই কারণে ওরা আবার কলম কাগজে ফেরত গেছে পরীক্ষা নেওয়ার জন্য। বিভিন্ন মানুষ এই প্রবলেমকে বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করতেছে। আমাদের ভাবতে হবে আমরা কিভাবে এই প্রবলেম সলভ করতে পারি। এবং সেকেন্ড প্রশ্নটা এটাই যে আমরা কিভাবে এআই এর আগ্রাসন থেকে বাঁচতে পারি। এআই যে আসতেছে এটায় কোনো দ্বিমত নাই, কেউ বলবে না যে আসতেছে না। প্রশ্ন তাহলে চলে আসে যে আমরা কি করতে পারি যাতে এআই এসে আমাদেরকে রিপ্লেস করে না ফেলে। কারণ আমাদের মতো মানুষ, আমরা যারা লো টায়ার ইনকাম বা লো লেবার পুল লেভেলে কাজকর্ম করি, তাদের প্রতি এর আঘাত যেহেতু প্রথমে আসবে, আমাদেরও সতর্ক তাহলে সবার আগেই হওয়া উচিত। ফার্স্ট অ্যাডভাইস হলো আপনি আপনার ফিল্ডে মিডিওকার হয়ে বেশি দিন টিকতে পারবেন না। আপনার হইতে হবে আপনার ফিল্ডে একজন এক্সপার্ট বা এক্সপার্টের কাছাকাছি কেউ, অথবা আপনার চেঞ্জ করতে হবে আপনার ফিল্ড। ওই দিনগুলো শেষ যেই দিনগুলো আপনি বলতে পারতেন হ্যাঁ আমি মোটামুটি ভিডিও এডিটিং পারি, বা আমি মোটামুটি গ্রাফিক ডিজাইন পারি, বা আমি মোটামুটি কোড লিখতে পারি, বা আমি মোটামুটি অমুক পারি তমুক পারি। মোটামুটির দিন নাই। এআই মোটামুটির থেকে অলরেডি অনেক ভালো পারে বা খুব তাড়াতাড়ি অলরেডি অনেক ভালো পারবে। সো আপনার কাজে আপনি যদি মোটামুটি লেভেলের হন, আপনার কাজ আগামী 5 বছর পর থাকবে না। এটা একটা রূঢ় বাস্তবতা। এটা আপনি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এটার প্রতি অ্যাকশন নিতে পারবেন, যেটা আপনাকে অবশ্যই হেল্প করবে আগামী 5 বছরে। 2 নাম্বার কথা হলো 2023 এবং এই দশকটা পুরা 2021 থেকে 2030 এই পুরা সময়টা হতে যাচ্ছে এআই এর উপরে রেভলিউশনাইজড বিজনেস বিল্ডিং এর জন্য একদম স্বর্গরাজ্য বা একদম স্বর্গীয় স্বর্ণযুগ আপনি যদি বলেন, যদিও এটা 10 বছর, বাট স্বর্ণযুগ, ইউ গেট দ্য আইডিয়া। এই সময়ে আমরা অলরেডি 2022 শেষ হাফ এবং 2023 মাত্র শুরু হয়েছে যখন আমি ভিডিও রেকর্ড করতেছি। অলরেডি আমি প্রত্যেক দিন মিনিমাম 10 থেকে 15টা বিজনেস দাঁড় হইতে দেখতেছি যেগুলা শুধুমাত্র ওপেন এআই এর এপিআই ব্যবহার করে চলতেছে। ওপেন এআই একমাত্র এআই ইঞ্জিন না, ওপেন এআই একমাত্র অটোমেশন সলিউশন না, ডালি এবং জিপিটি ছাড়াও আরো
অনেক কিছু আছে, বাট শুধু এটার উপরে আমি প্রত্যেক দিন 10 থেকে 15টা সলিড বিজনেস দাঁড় হইতে দেখছি। গত 6 মাসে আমরা দেখছি, আপনি যদি appsumo.com টাইপ কোনো জায়গা, যে কোনো মার্কেট প্লেস যদি আপনি ফলো করেন, আপনি দেখছেন যে কন্টেন্ট অটোমেশনে, এআই কন্টেন্টে, তারপরে এআই থাম্বনেইলে, তারপরে এআই কোডে, তারপরে প্ল্যাজিয়ারিজম চেকারে কত ইনোভেশন যে আসছে এবং এই ইনোভেশন আসতেই থাকবে। এইখানেই মেইন অপরচুনিটিটা, আপনার অপরচুনিটিটা এই জায়গায়, এবং আপনার ফিগার আউট করতে হবে এই এআই ব্যবহার করে আমি এখন কি বিজনেস দাঁড় করাইতে পারি, যেই বিজনেস অপরচুনিটিগুলো আগে ছিল না। তার কারণ আগে এআই এর এপিআই আমরা ব্যবহার করতে পারতাম না। তো একটা নতুন জিনিস যখন আসে তখন ওইটার সারাউন্ডে একটা ইন্ডাস্ট্রি দাঁড়ায় যায় এবং ওইটার সারাউন্ডে বিজনেস অপরচুনিটির সৃষ্টি হয়, যেগুলো আগে কখনো ছিলই না পৃথিবীতে। আপনার কাজ এই ভিডিও দেখার পর চিন্তা করা, প্রথমে তো আপনি চ্যাটজিপিটি বলেন, ডালি বলেন, ওপেনএআই বলেন, এগুলো সব নিয়ে এটলিস্ট 20 ঘন্টা রিসার্চ করবেন। তারপরে আপনার কাজ হবে চিন্তা করা যে এখন আমি এই 20 ঘন্টা রিসার্চ করার পরে এমন কি অটোমেশন আছে যেটার আইডিয়া আমি পেতে পারি, এমন কি বিজনেস আমি দেখছি প্রত্যেকদিন যেগুলো দাঁড়াচ্ছে, এমন কি প্রোডাক্ট আছে যেগুলো producthunt.com এ আমি এখন দেখছি দাঁড়াতে, যেগুলো আগে আমি দাঁড়াইতে দেখিনি এবং যেগুলো এআই ড্রিভেন। flipper.com এর ভিতর এমন কি জিনিস বিক্রি হচ্ছে যেগুলো এআই দিয়ে বানানো, যেগুলো আগের বছর আমরা হইতে দেখিনি, কারণ তখন এআই এর এত প্রসার ঘটে নাই। এই জিনিসগুলো যখন আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন, তখন উইদিন 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে আপনার মাথায় বিজনেস আইডিয়া আসা শুরু হবে, যেই আইডিয়াগুলোর প্রত্যেকটার ব্যাক ইঞ্জিন হইল এআই। এবং তখন ওই যে আইডিয়াগুলো আপনার মাথার মধ্যে আসবে, ওগুলো আস্তে আস্তে এক্সিকিউশনে যাবে। ওই এক্সিকিউশন যখন আপনি করতে যাবেন, প্রত্যেকটা তো হিট করবে না বা প্রত্যেকটা সাকসেসফুলি কাস্টমার পাবে না, বাট প্রত্যেক 5টা, প্রত্যেক 8টায় অন অ্যাভারেজ বলা হয় 8টা বিজনেসের মধ্যে একটা বিজনেস সাকসেসফুল হয়। এবং ওই 8টা বিজনেস ট্রাই করার জন্য আপনার যে পরিমাণ রিসার্চ করা দরকার এবং যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার, ওই জিনিসটা শুরু হওয়া উচিত আমার মতে। এই ভিডিওটা এই যে এখন শেষ হয়ে যাবে ঠিক সাথে সাথে। ভালো থাকেন সবাই, আপনাদের সাথে আমার কথা হবে পরের ভিডিওতে। টাটা।